বাজেটের পর নিত্যপণ্যের দাম না বাড়া ইতিহাসে প্রথম মন্তব্য প্রধানমন্ত্রীর। প্রয়োজনীয় যে জিনিসগুলো আছে তার উপরে যে সকল ট্যাক্স ছিল বর্তমান সরকার এই 2 দিন আগের বাজেটে 60টি পণ্যের উপর থেকে ট্যাক্স তুলে নিয়েছে। কক্সবাজারে সফরে খাল পুনর্খনন উদ্বোধন, যোগ দেবেন জনসভায়। সীমান্ত হত্যাকাণ্ড বসির নিয়ে আলোচনা করতে দেয়নি সরকার। সংসদ থেকে জনগণ বিচ্ছিন্ন, অভিযোগ 11 দলের। সরকার যদি স্বৈরতন্ত্রের পথে হাঁটে, জনগণকেও অভ্যুত্থানের পথে হাঁটতে হবে। ফলে সংসদকে জনগণ থেকে বিচ্ছিন্ন করে ফেলা হচ্ছে। সীমান্তে কি হচ্ছে আপনারা জানেন। যদি বাংলাদেশের জনগণের সরকার হয়ে থাকে তাহলে এই ধরনের ইস্যু সংসদে আলোচনা করতে দিতে হবে। পোষণ ইস্যুতে রাষ্ট্রপ্রধানদের সরাসরি উদ্যোগ নেয়ার তাগিদ, বৈরী আচরণে দ্বিপাক্ষিক সম্পর্ক নেতিবাচক হওয়ার শঙ্কা। দুই দেশের যে প্রধান আছে তাদেরকে আগে কনভিন্সড হতে হবে যে এটা দুই দেশের জনগণের স্বার্থেই আমাদেরকে ভালোভাবে কাজ করতে হবে, একসাথে কাজ করতে হবে। বিকল্প হাসপাতাল না খুঁজে আর দিনের সামনে বসে থাকছেন অনেকেই। কারণ জানতে চাইলে দেখাচ্ছেন ক্ষুব্ধ প্রতিক্রিয়া। প্রত্যেকটা জায়গায় মারা যায় না, কোথায় বলেন? যেখানে মারা গেছে ওই জিনিসটা তদন্ত করেন, ওইখানে ইয়া করেন। সব জায়গায় বন্ধ করার তো কোনো ইয়া নাই। বিনিয়োগ এশিয়ার প্রথম গন্তব্য হতে চায় বাংলাদেশ, অর্থনৈতিক কূটনীতি সম্মেলনে বক্তারা। উচ্চ ঋণের সুদ নিয়ে উদ্বেগ। চট্টগ্রামে ক্রিকেটার নাঈম হাসানকে ডিডি পরিচয়ে হেনস্থার অভিযোগ। 2 পুলিশ সদস্য প্রত্যাহার, 1জন আটক। স্বাগত নিউজ 24 সংবাদে। দর্শক, পুরো সংবাদে আপনাদের সাথে আছি আমরা দুজন। আমি সোহাগ বক্স এবং আমি তাসনিম অর্থী। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবারে পুরো খবর। বাংলাদেশের ইতিহাসে এই প্রথম বাজেট ঘোষণার পর কোনো নিত্যপণ্যের দাম বাড়েনি, এমনটি বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, বিরোধী দলের উদ্দেশ্যই হচ্ছে জনগণকে বিভ্রান্ত করা। শনিবার কক্সবাজারে পাতলিখাল পুনর্খনন কর্মসূচির উদ্বোধন শেষে এক পথসভায় এসব কথা বলেন সরকার প্রধান। প্রধানমন্ত্রী হওয়ার পর এই প্রথম কক্সবাজার গেলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। 2001 সালে কক্সবাজারে তৃণমূল নেতাকর্মীদের নিয়ে সম্মেলন করেছিলেন তিনি। বহু বছর পর প্রিয় নেতাকে দেখার আশায় বৈরী আবহাওয়া উপেক্ষা করেই জড়ো হন হাজারো নেতাকর্মী। সকালে বহুল প্রত্যাশিত কক্সবাজারের পাতলিখাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তার সঙ্গে স্বরাষ্ট্র ও পানি সম্পদ মন্ত্রী সহ বিএনপির স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 1979 সালে এই পাতলিখালটি নিজ হাতে খনন করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। 47 বছর পর মৃতপ্রায় এই খালটি পুনরায় খনন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এলাকাবাসী বলছেন, এই খাল খননের মাধ্যমে এলাকার জীববৈচিত্র্য রক্ষার পাশাপাশি উপকৃত হবে আপামর কৃষক জনতা। পরে পিএমখালী ইউনিয়নে পথসভায়ও অংশ নেন তারেক রহমান। এ সময় সদ্য ঘোষিত বাজেট সহ সমসাময়িক রাজনীতির নানা ইস্যুতে কথা বলেন তিনি। জানান, বাংলাদেশের ইতিহাসে এই প্রথম বাজেট ঘোষণার পর কোনো নিত্যপণ্যের দাম বাড়েনি। চাল, ডাল, তেল, নুন সহ প্রয়োজনীয় যে জিনিসগুলো আছে তার উপরে যে সকল ট্যাক্স ছিল বর্তমান সরকার এই 2 দিন আগের বাজেটে 60টি পণ্যের উপর থেকে ট্যাক্স তুলে নিয়েছে। বিরোধী দলের সমালোচনা করে বলেন, তাদের একমাত্র লক্ষ্যই হলো মানুষকে বিভ্রান্ত করে দেশকে অস্থিতিশীল করা। যেই বাজেটে মদের দাম বাড়ানো হয়, যেই বাজেটে সিগারেটের দাম বাড়ানো হয়, সেই বাজেটও বিরোধী দলের পছন্দ নয়। প্রধানমন্ত্রী দৃঢ়তার সঙ্গে বলেন, যতদিন প্রাণ আছে দেশ ও মানুষের কল্যাণে কাজ করবেন তিনি। দেশের মালিক কোনো রাজনৈতিক দল নয়, দেশের মালিক কোনো পরিবার নয়, দেশের মালিক হচ্ছে বাংলাদেশের 20 কোটি জনগণ। যারা জনগণকে বিভ্রান্ত করতে চায়, যেই বাজেটের মাধ্যমে জনগণের জন্য স্বস্তির ব্যবস্থার চেষ্টা করছে সরকার, সেই বাজেট বলে বিরোধী দল মানে না। পরে স্ত্রী ডাক্তার জুবাইদা রহমানকে সঙ্গে নিয়ে ডুলাহাজরা সাফারি পার্ক পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। সাফারি পার্কের মূল ফটকের সামনে একটি নাগলিঙ্গুম গাছের চারা রোপণ করেন তিনি। সাফারি পার্ক থেকে মালুমঘাটে গিয়ে বিএনপি সরকারের অন্যতম নির্বাচনী প্রতিশ্রুতি 5 বছরে 25 কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। আপনাদের সকলের কাছে আমার নির্দেশনা থাকবে যে আপনার স্ব এলাকায়
আপনার স্বস্ব এলাকায় আপনার জেলাকে সুন্দর সবুজ অভয়ারণ্য করার জন্য যে সকল উদ্যোগ প্রয়োজন দয়া করে সেই উদ্যোগ আপনি গ্রহণ করবেন। এরপর জুলাই গণ অভ্যুত্থানে কক্সবাজার জেলার প্রথম শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করেন প্রধানমন্ত্রী। এছাড়া নবগঠিত পেকুয়া পৌরসভা ও মাতামুহুরী উপজেলার ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি। সাইফুল ইসলাম, নিউজ 24, কক্সবাজার। প্রধানমন্ত্রীর সফর নিয়ে আরো জানাতে কক্সবাজার থেকে আমাদের সাথে যুক্ত আছেন সহকর্মী সাইফুল ইসলাম। আমরা জানবো সাইফুল ইসলামের কাছে। নিশ্চয়ই সাইফুল, প্রধানমন্ত্রীর জনসভা ঘিরে আসলে কি পরিস্থিতি দেখছেন এবং সেখানে নেতাকর্মী যারা রয়েছেন তারা কি বলছেন? আপনাকে ধন্যবাদ। প্রধানমন্ত্রী তারেক রহমান আজকে কক্সবাজার সফরে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তিনি টানা কর্মসূচিতে কিন্তু তিনি অংশ নিচ্ছেন। সকাল সেই 10:30টায় তিনি কর্মসূচি শুরু করেছেন, এখন সন্ধ্যা 7টা বাজে, এখন তিনি কিন্তু কর্মসূচিতে ব্যস্ত রয়েছেন এবং তিনি কিছুক্ষণ আগে পেকুয়া পৌরসভার ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এবং মাতামুহুরী উপজেলার ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এবং এর আগে কিন্তু তিনি শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করেছেন এবং এর আগে তিনি দুলা হাজরা সাফারি পার্ক পরিদর্শন করেন এবং বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন। কিছুক্ষণ পর প্রধানমন্ত্রী তারেক রহমান এই চকরিয়া পৌর বাস টার্মিনালের যে সমাবেশ সেখানে তিনি আসবেন। এই সমাবেশটি কিন্তু শুরু হয়েছে বিকেল 4টায় এবং প্রধানমন্ত্রীর জন্য কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করছে হাজার হাজার বিএনপি নেতাকর্মী এবং সাধারণ মানুষ। এবং তাদের সাথে আমি কথা বলেছি, তারা বলছেন যে প্রধানমন্ত্রী হওয়ার পর এই প্রথম তারেক রহমান কক্সবাজার সফরে এসেছেন, সেজন্য তারা আনন্দিত এবং তারা বলছেন যে এই সফরের মধ্যে দিয়ে কক্সবাজারের যে উন্নয়ন সেটি আরো ত্বরান্বিত হবে এবং পর্যটন নগরী হিসেবে কক্সবাজার আরো এগিয়ে যাবে, সেটি কিন্তু বলছেন এখানকার সাধারণ মানুষ। এবং বিএনপি যারা নেতাকর্মী রয়েছেন তারা বলছেন যে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ এই এলাকায় আগে যেসব উন্নয়ন করেছেন এখন নতুন করে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সেই উন্নয়নগুলো আরো এগিয়ে নেবেন। পাশাপাশি এই কক্সবাজারের যে রাস্তা সেই রাস্তাটি 4 লেন করবেন এবং চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত এই রাস্তার যে আধুনিকরণ সেটি কিন্তু করার উদ্যোগ ইতিমধ্যেই নেওয়া হয়েছে এবং সেটি দ্রুত বাস্তবায়ন হবে সেটি কিন্তু সাধারণ মানুষ বলছেন। এবং কক্সবাজারের পৃথিবীর যে দীর্ঘতম সমুদ্র সৈকত সেই দীর্ঘতম সমুদ্র সৈকতটিকে আরো কিভাবে আধুনিকরণ করা যায় সেটি কিন্তু এলাকাবাসী বলছেন এবং তারা বলছেন যে বিএনপি সরকার এটিকে আধুনিকরণ করবে এবং অন্যান্য দেশের মতো যেসব পর্যটন এরিয়া রয়েছে সেই পর্যটন এরিয়ার মতো এটিকে আরো বেশি যোগোপযোগী করা হবে এবং নিরাপত্তা জোরদার করা হবে এবং যাতে বিশ্বের বিভিন্ন দেশের মানুষ তারা সারা বছর এখানে আসতে পারে এবং এখানে আসার মধ্য দিয়ে এখানকার যে অর্থনীতি সেটি যাতে আরো বেশি উন্নত হয় সেই প্রত্যাশা কিন্তু এখানকার সাধারণ মানুষ করছেন। এবং সাধারণ মানুষ বলছেন যে আসলে তারেক রহমান আজকে এই 12 ঘন্টার সফরে এসে তিনি যে 11টি কর্মসূচিতে অংশ নিয়েছেন সেটি আসলে বিএনপি সরকারের একটি ইতিবাচক বার্তা বহন করে। তারা বলছেন যে প্রধানমন্ত্রী নিজে যে কাজ করার যে ব্রত নিয়ে তিনি এগিয়ে যাচ্ছেন সেই উৎসাহ থেকে সাধারণ মানুষ কিন্তু অনুপ্রেরণা পাবে এবং সাধারণ মানুষ প্রধানমন্ত্রীর সাথে হাতে হাত মিলিয়ে যদি দেশকে এগিয়ে নেয় তাহলে কিন্তু আগামী 5 বছরে বাংলাদেশের যে অর্থনৈতিক পরিবর্তন সেটি হবে, সামাজিক পরিবর্তন সেটি হবে। তো এই ছিল আমার কাছে চকরিয়ার যে সমাবেশ সেখান থেকে সর্বশেষ। সাইফুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, প্রধানমন্ত্রী জনসভার সবশেষ খবর জানাচ্ছেন আমাদের সহকর্মী সাইফুল ইসলাম। দিল্লিতে বিজিবি বিএসএফ মহাপরিচালক পর্যায়ের বৈঠকে পশ্চিম ইস্যুর সুরাহা না হওয়ায় সীমান্ত পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। বিশ্লেষকদের মতে রাষ্ট্রপ্রধানদের সরাসরি উদ্যোগ ছাড়া স্থায়ী সমাধান কঠিন। আর বৈরী আচরণ দুই দেশের নাগরিকদের মাঝে বিদ্বেষ বাড়াতে পারে। বাংলাদেশ ভারত সম্পর্কের ফাটল আরো গভীর হওয়ার শঙ্কাও জানাচ্ছেন তারা। নাইমুল জিকুর রিপোর্ট। সম্প্রতি সীমান্তে পুশিন ইস্যুতে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। একের পর এক দল ধরে অনেককে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করছে বিএসএফ, যা প্রতিহত করে চলেছে বিজিবি ও স্থানীয়রা। চলছে সতর্ক পাহারা। বিষয়টি গুরুত্ব পেয়েছে দিল্লিতে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর বিজিবি ও বিএসএফ এর মহাপরিচালক পর্যায়ের বৈঠকে। তবে আলোচনায় নেই সুনির্দিষ্ট কোনো সমাধান। বিশ্লেষকদের মতে সংকট সমাধানে শুধু প্রশাসনিক আলোচনাই যথেষ্ট নয়, প্রয়োজন রাজনৈতিক সদিচ্ছা ও রাষ্ট্র পর্যায়ে সমন্বিত উদ্যোগ। বিজেপি বিএসএফ পর্যায়ে একটা আলোচনার আশা ছিল যে এখানে একটা সমাধান আমরা পাবো। যেহেতু এটা হয়নি, আমাদের এখন তার উপরে রাজনৈতিক যে কাঠামো আছে সেই দিকে মনোযোগ দিতে হবে। দুই দেশের যে প্রধান আছে তাদেরকে আগে কনভিন্সড হতে হবে যে এটা দুই দেশের জনগণের স্বার্থেই আমাদেরকে ভালোভাবে কাজ করতে হবে, একসাথে কাজ করতে হবে।
সমঝোতা না হলে সম্পর্ক আরো জটিল হতে পারে, অবিশ্বাস বাড়তে পারে দুই দেশের সাধারণ মানুষের মধ্যে। যে ভারত বিরোধী জনমত তৈরি হয়েছে হাসিনা সরকারের সময় এবং এইটা তীব্রতর হয়েছে অন্তর্বর্তীকালীন সময়, এখন নতুনভাবে একটা রাজনৈতিক দল এসছে এবং আপনি এই সুযোগটাকেও কাজে লাগাচ্ছেন না। কেন্দ্রীয়ভাবে এক কথা বলবেন এবং রাজ্য সরকার অন্য কথা বলবে, কেন্দ্রীয় সরকারের যে এলিমেন্ট আছে বিএসএফ অন্যভাবে কাজ করবে, তার মানে আপনার রাজনৈতিক সদিচ্ছার অবশ্যই প্রশ্নবিদ্ধ। আমি আশঙ্কা করছি সাম্প্রতিককালে যেগুলো দেখছি দুই দেশের মানুষের মধ্যে কিন্তু সংঘাতের একটা জায়গা তৈরি করছে। এই দুই বিশ্লেষক মনে করেন পুশিন প্রক্রিয়া আন্তর্জাতিক আইন ও মানবাধিকার নীতির প্রশ্নও তুলছে, কাউকে সীমান্তের ওপারে ঠেলে দেয়া গ্রহণযোগ্য নয়। আপনি জোর করে এনে তাদেরকে পুশিং করছেন, তো আপনি আন্তর্জাতিক আইন মানছেন না, ভারতের আইন মানছেন না, বাংলাদেশের আইন মানছেন না। আপনাকে কিভাবে আমরা বলবো যে আপনি ডেমোক্রেটিক একটা কান্ট্রি? আমরা ইনসিস্ট করব যে ওই কাঠামোটাই যেন বজায় রেখে আমরা এই সমস্যার সমাধানের জন্য সচেষ্ট হই। বর্ডারের লোককে ঠেলে দেয়া এটা কিন্তু সেই কাঠামোর মধ্যে পড়ে না এবং এটা একটা মানবিক সংকট তৈরি করছে। সীমান্ত ঘিরে এমন উত্তেজনার সময়ে সংযত বক্তব্য ও কার্যকর কূটনৈতিক আলোচনার বিকল্প নেই, মত বিশ্লেষকদের। নাইম আলচিকো, নিউজ 24, ঢাকা। জাতীয় সংসদে সীমান্ত হত্যাকাণ্ড ও পুশিন নিয়ে আলোচনা করতে দেয়া হয়নি বলে অভিযোগ করেছেন বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। চট্টগ্রামে 11 দলের সমাবেশে নাহিদ ইসলাম বলেন, সরকার সংসদকে জনগণ থেকে বিচ্ছিন্ন করে ফেলছে। গণভোটের রায় বাস্তবায়ন ছাড়া আন্দোলন থামবে না। বিএনপি ক্ষমতায় আসতে না আসতেই আওয়ামী লীগের ভূমিকা পালন করছে বলেও মন্তব্য করেন বক্তারা। 11 দলীয় ঐক্য তৃতীয় ধাপে বিভাগীয় সমাবেশে চট্টগ্রামের লালদিঘি মাঠে গণভোটের গণরায় বাস্তবায়ন, জনদুর্ভোগ নিরসন ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিতে এই সমাবেশ করে। এতে বক্তব্য রাখেন 11 দলের শীর্ষ ও স্থানীয় নেতারা। তারা বলেন, গণভোটের রায় বাস্তবায়ন ছাড়া আন্দোলন থামবে না। বিএনপি ক্ষমতায় আসতে না আসতেই তারা আওয়ামী লীগের মতো ভূমিকা পালন করছে। সমাবেশে এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম অভিযোগ করে বলেন, জনগণের হয়ে বিরোধী দলকে কথা বলতে দিচ্ছে না সরকার। চট্টগ্রামে বাংলাদেশের ক্রিকেট টিমের একজন ক্রিকেটারকে পুলিশ তুলে নিয়ে এসেছে, ডিবি তুলে এনে নির্যাতন করে এসেছে এবং স্বরাষ্ট্রমন্ত্রী আজকে কক্সবাজার গিয়ে বক্তব্য করছে। ফলে এই যে পুলিশ সংস্কার হয়নি, জনগণের উপরে আবারও জুলুম নির্যাতন নেমে এসেছে, সরকার আবারও পুরনো স্বৈরতন্ত্রের পথে হাঁটছে। সরকার যদি স্বৈরতন্ত্রের পথে হাঁটে, জনগণকেও অভ্যুত্থানের পথে হাঁটতে হবে। প্রধান অতিথির বক্তব্যে বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান বলেন, জাতীয় সংসদে সীমান্ত হত্যাকাণ্ড ও পুশিন নিয়ে আলোচনার জন্য নোটিশ দিলেও তা নিয়ে ছিনিমিনি খেলছে সরকার। একটা স্বাধীন সার্বভৌম দেশ, সীমান্তে কি হচ্ছে আপনারা জানেন। আমরা নোটিশ দিয়েছি এই বিষয়ে আলোচনা করার জন্য, আমাদের নোটিশ নিয়ে টাল বাহনা করা হচ্ছে। ভয় কিসের? কারে ভয় করেন? কারে খুশি করতে চান? কার হয়ে দেশ পরিচালনা করতে চান? সমাবেশে তিনি কক্সবাজারে বিরোধী দল নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যের সমালোচনাও করেন। আমাদের মেয়েরা স্কুল কলেজে নিরাপদ না। তাফিদুল ইসলাম, নিউজ 24। রোগী ভর্তি বন্ধ থাকলেও 8 দিন হাসপাতালের বাইরে অপেক্ষা করছেন অনেকে। কেন তারা সেখানে বসে থাকছেন তা অজানা। জানতে চাইলে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানাচ্ছেন কেউ কেউ। এদিকে হাসপাতালটিতে থাকা গুরুতর রোগীদের বিষয়ে সরকার সদয় হওয়ার কথা জানালেও তা স্বজনদের জানায়নি 8 দিন কর্তৃপক্ষ। রয়েছে এমন অভিযোগও। বিস্তারিত জানাচ্ছেন রিশাদ হাসান। গর্ভবতী স্ত্রীর ডেলিভারির জন্য শনিবার এই ব্যক্তি আসেন রাজধানীর আদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে। এসে জানতে পারেন নতুন রোগী ভর্তি হচ্ছে না, ক্ষোভ জানান। তবে প্রসঙ্গ পাল্টাতেই শুরু হয় গণমাধ্যমের চরিত্র হনন। ইদানিং যে নিউজগুলো আপনারা দেখতেছি, আপনারা মানে কি যে দুজনে একটা হেডলাইন দিতেছেন, লাইসেন্স বাতিল। ঠিক আছে, হ্যাঁ, আপনারা ইদানিং মানে মানুষের দুর্ভোগগুলা তুলে ধরেন। ভাই, দুর্ভোগ তুলে ধরার জন্যই তো জিজ্ঞেস করলাম ভাই। এই যে শত শত মানুষ সবাই ভুক্তভোগী, এখানে কোনো দালাল আসে নাই। পরে রোগী নিয়ে হাসপাতাল এলাকা ছাড়েন তিনি। কোন হাসপাতালে যাচ্ছেন তা জানা যায়নি। জরায়ুর গুরুতর সমস্যার রোগী নিয়ে নোয়াখালী থেকে এসেছেন আরেকজন।
সরকারি মেডিকেল কলেজের কথা বলতেই মেজাজ হারান তিনিও। ঢাকা মেডিকেল তো এখান থেকে কাছে আপা। কাছে থাকলে কি হবে, আমি তো সেই ট্রিটমেন্ট পাবো না। ঢাকা মেডিকেলে মানুষ যায়, ঢাকা মেডিকেল শুনেন, এক মিনিট। বিকল্প কোনো হাসপাতাল না খুঁজে আদ্দিন হাসপাতালের বাইরে বসে থাকছেন অনেক রোগী ও তাদের স্বজনরা। শনিবার দিনভর এমন অনেকের দেখা মিলেছে। আমি কতটুকু যে কষ্ট পাচ্ছি একটা রুগীকে, যখন আমি বলতাম যে আমাদের এখানে আসেন, আর এখন বলতেছি যে না, আমরা সেবা দিতে পারতেছি না। এটা 6টা মারা গেছে, হয়তো কোনো দুর্ঘটনা, যেখানে মারা গেছে ওই জিনিসটা তদন্ত করেন, ওইখানে করেন। সব জায়গা বন্ধ করার তো কোনো নাই, রাইট নাই। প্রত্যেকটা জায়গায় মারা যায়। আমি ঢাকা মেডিকেল কলেজে দেখেন প্রত্যেকটা জায়গায় মারা যায় না কোথায় বলে। আমরা এই সরকার চাই না, কোনো সরকারই চাই না, আমরা জনগণ সরকার। ভর্তি থাকা গুরুতর রোগীর বিষয়টি মানবিক বিবেচনার কথা বলেছে স্বাস্থ্য অধিদপ্তর, তবে রোগীর স্বজনদের তা জানায়নি হাসপাতাল কর্তৃপক্ষ। স্বাস্থ্য অধিদপ্তর মানবিক দৃষ্টিকোণ থেকে দেখবে, সেরকম কোনো কিছু হাসপাতাল কর্তৃপক্ষ আপনাদেরকে জানায়নি? আমরা ওইভাবে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে যোগাযোগ করি জানাইও না, কিন্তু আমরা শুনছি যে 72 ঘন্টা সময় আছে, এই কারণে আমরা উদ্বিগ্ন যে 72 ঘন্টা পরে আমরা কোথায় নিব। সরকার যদি মানব বিভাগে দেখে যে সমস্ত রোগীর অবস্থা খারাপ, তাহলে এখানে ট্রিটমেন্ট নেওয়ার পর আমরা যদি বাড়িতে যেতে পারি সুস্থভাবে, তাহলে আমাদের কোনো সরকারের প্রতি কোনো আমাদের অভিযোগ নেই। গত 27 মে হাসপাতালটিতে 6 নবজাতকের প্রাণহানির ঘটনা ঘটে। তদন্তে বেরিয়ে আসে চরম অবহেলার চিত্র। ব্যবস্থা হিসেবে হাসপাতালের লাইসেন্স বাতিল করেছে সরকার, সরিয়ে নিতে বলা হয়েছে রোগীদের। রিশাদ হাসান, নিউজ 24, ঢাকা। বৈশ্বিক বিনিয়োগে এশিয়ার প্রথম গন্তব্য হতে চায় বাংলাদেশ। সেই পরিবেশ তৈরিতে প্রতিশ্রুতিবদ্ধ ঢাকা। অর্থনীতিতে সাম্য ন্যায্যতা নিশ্চিত করাই লক্ষ্য। উচ্চসুদের ঋণ চাপ বাড়াচ্ছে, তাই যেতে হবে বিকল্প অর্থায়নের দিকে। এসব মন্তব্য করেছেন সরকারের কয়েকজন মন্ত্রী। শনিবার রাজধানীর একটি হোটেলে অর্থনৈতিক কূটনীতি সম্মেলনে এসব কথা বলেন তারা। লক্ষ্য বাণিজ্য প্রবৃদ্ধি ও বৈশ্বিক অর্থনৈতিক কূটনীতির নতুন রোডম্যাপ খোঁজা। নীতি নির্ধারক, ব্যবসায়ী, কূটনৈতিক মিশন সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ও প্রতিষ্ঠানের কর্মকর্তারা অংশ নিলেন অর্থনৈতিক কূটনীতি সম্মেলনে। রাজধানীর সোনারগাঁও হোটেলে এর উদ্বোধন করেন পররাষ্ট্রমন্ত্রী। অংশ নেন মন্ত্রিসভার আরো কয়েকজন সদস্য। বলেন, অর্থনৈতিক সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার। বৈশ্বিক বিনিয়োগে দক্ষিণ এশিয়ার শীর্ষ গন্তব্য হতে প্রতিযোগিতামূলক ও স্থিতিশীল পরিবেশ গড়তে চায় বাংলাদেশ। এজন্য টেকসই সংস্কার ও অংশদারিত্বমূলক অর্থনীতি প্রতিষ্ঠায় নিরলস কাজ করে যাচ্ছে সরকার। দেশের প্রতিটি নাগরিকের সম্মান ও মানবিক মর্যাদা নিশ্চিত করাই বর্তমান সরকারের লক্ষ্য। আর এই সামাজিক সাম্য বজায় রেখেই টেকসই উন্নয়নের পথে এগিয়ে যাবে বাংলাদেশ। আয়োজনের দ্বিতীয় সেশনে যোগ দেন অর্থমন্ত্রী ও এনবিআর চেয়ারম্যান। উদ্বেগ জানান উচ্চ সুদের ব্যাংক ঋণ নিয়ে। গত এক দশকে বহুপাক্ষিক ও দ্বিপাক্ষিক ঋণের খরচ বৃদ্ধি এবং উচ্চ সুদের ব্যাংক ঋণ সরকারের উপর চাপ বাড়ছে। বর্তমান বাস্তবতায় শুধু ব্যাংক ঋণ ও সরকারের কোষাগারের উপর নির্ভরশীলতা কার্যকর নয়। টেকসই প্রবৃদ্ধির জন্য নতুন অর্থনৈতিক কাঠামো ও অর্থায়ন প্রবৃদ্ধি গ্রহণ করতে হবে। টেকসই প্রবৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং আন্তর্জাতিক বিনিয়োগ আকর্ষণ, এসব মাধ্যমে বাংলাদেশকে আঞ্চলিক অর্থনৈতিক কেন্দ্র হিসেবে গড়ে তোলার আহ্বান উঠে এলো এই সম্মেলনে। সাদ্দাম রাফিদ, নিউজ 24, ঢাকা। কুমিল্লায় ধর্ষণ ও জোর করে ভ্রূণ নষ্টের মামলায় ছাত্র শিবিরের কেন্দ্রীয় নেতা জিসান মিয়া প্রধানকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। জিসানের বিরুদ্ধে অপহৃত হওয়ার নাটক সাজানোর অভিযোগ আনা হয়েছে। এদিকে তাকে বহিষ্কার করেছে ছাত্র শিবির। HM মহিউদ্দিনের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। গত 11 জুন রাত 8:30টার দিকে দাউদকান্দি বাজার এলাকা থেকে ছাত্র শিবিরের নেতা জিসান মিয়া প্রধান নিখোঁজ হয়েছেন বলে উল্লেখ করে পরদিন থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। এরপরই জিসানকে উদ্ধারে জেলা পুলিশের একাধিক দল মাঠে নামে। এক পর্যায়ে পুলিশ জানতে পারে 5 থেকে 6 মাস আগে ফেসবুকের মাধ্যমে দাউদকান্দির এক তরুণীর সাথে জিসানের পরিচয় হয়, গড়ে ওঠে প্রেমের সম্পর্ক। গত 20 মে দাউদকান্দি এলাকায় জিসানের ভাড়া বাসায় ওই তরুণী ধর্ষণের শিকার হন। জেলা পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এসব তথ্য জানান জেলা পুলিশ সুপার মোহাম্মদ আনিসুজ্জামান। জিসান যিনি নিখোঁজ ছিলেন তার ভাড়া বাসায় ভিকটিম মেয়েটিকে জিসান মিয়া ধর্ষণ করে এবং মেয়েটি ধর্ষণের শিকার হয়। পরবর্তীতে
বিভিন্ন সময়ে এই জিসান মিয়া প্রধান মেয়েটিকে বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্ক করে। এক পর্যায়ে মেয়েটি অন্তঃসত্ত্বা বা প্রেগনেন্ট হয়ে যায় কনসেপ্ট করে। এই ঘটনায় ওই নারী বাদী হয়ে দাউদকান্দি মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন। অভিযোগ অনুযায়ী ওই নারী অন্তঃসত্ত্বা হলে জিসান তাকে গর্ভপাত করানোর জন্য চাপ দেন। গর্ভপাত না করলে হত্যার হুমকিও দেয়া হয়। এই পরিচয় সূত্র ধরে তাদের মধ্যে মোবাইল ফোনে কথাবার্তা শুরু হয়। পুলিশ জানিয়েছে মামলায় জিসানকে গ্রেফতার দেখানো হয়েছে। তিনি বর্তমানে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশি হেফাজতে চিকিৎসাধীন। চলছে তদন্ত। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। ঢাকা প্রিমিয়ার লিগ শেষ করে নিজ শহর চট্টগ্রামে ফেরার পথে পুলিশি হেনস্থার শিকার হয়েছেন জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসান। এই ঘটনায় ক্ষোভ ছড়িয়ে পড়েছে ক্রীড়াঙ্গন সহ সর্বস্তরে। নাঈমের পাশে দাঁড়িয়েছেন জাতীয় দলের বর্তমান ও সাবেক ক্রিকেটাররা। আর এই ঘটনায় 2 পুলিশ সদস্যকে প্রত্যাহার ও এক সোর্সকে আটক করা হয়েছে। 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে পুলিশ। বিস্তারিত রিপোর্টে। ঢাকা প্রিমিয়ার লিগের ব্যস্ততা শেষ করে চট্টগ্রামে ফেরেন জাতীয় দলের স্পিনার নাঈম হাসান। বিমানবন্দর থেকে সিএনজিতে বাসায় যাওয়ার পথে ঘটে অপ্রীতিকর ঘটনা। নাঈমের অভিযোগ, ডিবি পরিচয়ে কয়েকজন তাকে জোর করে তুলে নেওয়ার চেষ্টা করেন। পরে টোল প্লাজার কাছে এক ট্রাফিক পুলিশ তার সিএনজি থামিয়ে লালখান বাজার পর্যন্ত নিয়ে যান। ঘটনার বর্ণনা দিতে গিয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন নাঈম। চোখের পানি ধরে রাখতে পারেননি জাতীয় দলের এই ক্রিকেটার। ঘটনার পর আতঙ্কে রয়েছেন তার পরিবার। ক্ষোভ আর উদ্বেগের কথা জানিয়েছেন তারা। আপনার আচরণ এইভাবে হচ্ছে কেন? এটা তো ঠিক না। আপনি এটা কি বলতেছেন? আমরা সাধারণ মানুষের সাথে যে আচরণ করেন, আমার সাথে স্টার্ট করে দিয়েছেন এই আচরণ। এই ঘটনার পর নাঈমের পাশে দাঁড়িয়েছে দেশের ক্রীড়াঙ্গন। বিসিবি সভাপতি তামিম ইকবাল, ক্রিকেটার মেহেদী হাসান মিরাজ, রুবেল হোসেন সহ অনেকেই এই ঘটনায় বিস্মিত। বাংলাদেশ অস্ট্রেলিয়া ম্যাচ নিয়ে সংবাদ সম্মেলনে এই ঘটনার বিচার চান জাতীয় দলের ক্রিকেটার সৌম্য সরকার। অবশ্যই এটা দুঃখজনক আমাদের সব প্লেয়ারদের জন্যই। তো এটা তো আমাদের অ্যাকচুয়ালি হাতের না, আমরা দূর থেকে যেটা দেখছি। তো এটা আমরাও চাবো সবার জন্য এটা সুস্থ একটা তদন্ত হয়। এই ঘটনায় উদ্বেগ জানিয়েছে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। সংগঠনটির সভাপতি মোহাম্মদ মিঠুন বলেন, একজন পেশাদার ক্রিকেটারের সঙ্গে এমন আচরণ কোনোভাবেই কাম্য নয়। আমাদের হোম মিনিস্টারও ফোন দিয়েছিলেন, উনিও আশ্বস্ত করেছেন যে নাঈমের এই বিষয়টি কোনোভাবেই ছাড় দিবেন না। ঘটনার পর অভিযুক্ত 2 পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। পাশাপাশি 3 সদস্য তদন্ত কমিটি গঠন করেছে পুলিশ প্রশাসন। আটক করা হয়েছে পুলিশের এক সোর্সকে। তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। পুলিশ সদস্যদের মধ্যে যারা দায়ী আছে তাদের বিরুদ্ধে যথোপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে এবং অলরেডি আমরা 2 জনকে সাসপেন্ড করেছি, সাময়িক বরখাস্ত করেছি। শুধু সাময়িক বরখাস্ত নয়, এটার জন্য এটা সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে। ক্রীড়াঙ্গন থেকে সাধারণ মানুষ সবার একটাই দাবি, ঘটনার নিরপেক্ষ তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি। সবার চাওয়া নাঈম হাসানের সাথে ঘটে যাওয়া এমন ঘটনা যেন আর কোনো নাগরিকের সাথে না ঘটে। শুভদেবনাথ, নিউজ 24। দর্শক, কক্সবাজারের চকরিয়া জনসভায় বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আমরা সরাসরি চলে যাচ্ছি তার বক্তব্যে। গেছি প্রত্যেকটা জায়গায় এই আধা মাইল পরপরই মানুষ অপেক্ষা করছে। সব মানুষকে তো একটু হাত নেড়ে আসতে হয়, তাই না? কাজে নাহলে তো তাদেরও মন খারাপ হবে। কাজে এইরকম করতে 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 দেরি হয়ে গেল। সকল মানুষের সাথে একটু কথা বলে আসে, তাদেরকে হাত নেড়ে আসতে আসতে দেরি হয়ে গেল। যাই হোক, তো এখন প্রিয় ভাই বোনেরা, আজকে আমরা এই যে এখানে দাঁড়িয়ে জনসমাবেশ করছি, এই জনসমাবেশ আমার আসার কথা ছিল নির্বাচনের সময়ও, নির্বাচনের আগে, কিন্তু সেই সময় অল্প সময় থাকার কারণে আমি আসতে পারিনি। কিন্তু এই নির্বাচনে আমরা দেখেছি, যখনই দেশে নির্বাচন হয়েছে, নিরপেক্ষ নির্বাচন, বিশেষ করে কক্সবাজার এলাকার মানুষ সব সময় ধানের শীষের পক্ষে রায় দিয়েছে। যখনই দেশে নিরপেক্ষ নির্বাচন হয়েছে, যখনই দেশের মানুষ স্বাধীনভাবে, নিরপেক্ষভাবে, নির্ভয় ভোট দিতে পেরেছে, কক্সবাজার এলাকার 4টি আসন সব সময় কক্সবাজারের মানুষ ধানের শীষকে জয়যুক্ত করছে। সেই জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল কক্সবাজার এলাকার মানুষের কাছে চিরকৃতজ্ঞ।
প্রিয় ভাই বোনেরা, আমি যখন আজকে কক্সবাজার এয়ারপোর্ট থেকে নেমে আমি যখন ঈদগাতে যাচ্ছিলাম, সেই সময় কাজল এলাকায় যখন আমি যাচ্ছিলাম খাল খনন করতে, সেই সময় আমি সালাউদ্দিন সাহেব আমার সাথে বসে, আমি গাড়ি চালাচ্ছিলাম, সালাউদ্দিন সাহেব আমার সাথে বসে। তা আমি হঠাৎ করে, আমরা তো মেইন যে রাস্তা সেই রাস্তা থেকে আমরা বাম দিকে চলে গেলাম। সামনে যেই রাস্তাটা অনেক দিন পর, বহু বছর তো দেশে থাকতে পারিনি আমি, তা আমি সালাউদ্দিন সাহেবকে জিজ্ঞেস করলাম এই সোজা রাস্তাটা কোথায় গেছে। তখন সালাউদ্দিন সাহেব আমাকে বললেন যে এই রাস্তাটা সোজা চলে গেছে চট্টগ্রাম। তা আমি তখন তাকে বললাম এই রাস্তা তো আজকে থেকে 25 বছর, প্রায় 20 বছর 22 বছর আগে আমি যা দেখে গেছি আজও তো একই রকম রয়ে গেছে, তাহলে এই গত বছরের পরিবর্তন হয়নি? উনি বললেন যে না, যে এই রাস্তা আপনি দেখে গিয়েছেন আজকে থেকে প্রায় 25 বছর আগে, সেই রাস্তা একই রকম কিছু, গত 25 বছর এই রাস্তার কোনো পরিবর্তন হয়নি। প্রিয় ভাই বোনেরা, আজকে 25 বছর ধরে কক্সবাজারের গুরুত্ব অনেক বৃদ্ধি পেয়েছে। মাতারবাড়ি পোর্ট কয়দিন পরে চালু হবে, আপনারা নিজেরাই শুনলেন। বর্তমান সরকার, যেই সরকারকে আপনারা নির্বাচিত করেছেন, সেই সরকার মাতারবাড়ি থেকে শুরু করে ভিতরে যেই রাস্তাটা, কি নাম এই রাস্তাটা, যেটা এই যেটা আমরা একনেকে পাশ করলাম মাতামরি থেকে আনোয়ারা পটিয়া বাঁশখালী চক্করে যে রাস্তাটা, এটিকে আমরা ইনশাল্লাহ বড় করব। কিন্তু আমার কাছে মনে হয়েছে এই যে সামনে দিয়ে সোজা যে রাস্তাটি, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই রাস্তাটিও আগামী দিনে এই অঞ্চলের অর্থনৈতিক উন্নয়নের জন্য এই রাস্তাটি অন্ততপক্ষে 4 থেকে 6 লেন হওয়া উচিত। ইনশাল্লাহ এই রাস্তার কাজ আমরা ইনশাল্লাহ দ্রুতই হাত দেব, যাতে করে এই রাস্তাটি আমরা চট্টগ্রাম টু কক্সবাজার যে রাস্তাটি, মেইন যে রাস্তাটা, সেটি আমরা ইনশাল্লাহ 4 থেকে 6 লেন করব ইনশাল্লাহ। প্রিয় ভাই বোনেরা, আরেকটি কথা সালাউদ্দিন সাহেব ওনার বক্তব্যে বলেছেন, এই এলাকার বহু মানুষ কৃষক আছেন। কৃষকের মধ্যে অনেকেই আছেন, কেউ ধান চাষ করেন, ধানের কৃষক, কেউ মৎস্য চাষ করেন, মৎস্য কৃষক, কেউ লবণ উৎপাদন করে, লবণ চাষী আছে না? এই এলাকার বহু মানুষ লবণ চাষেতে সম্পৃক্ত। কিন্তু আমরা একটু আগেই বক্তব্য শুনেছি, এবং কয়েকদিন আগে, ঈদের আগে আমি যখন পত্রিকায় খবরটি পড়লাম, আমি তখন এর সাথে সংশ্লিষ্ট যারা ব্যক্তিবর্গ আছে তাদেরকে ডেকে আমি বিষয়টা জানলাম, এবং বিষয়টা জানার পরে যখন জানলাম যে কৃষক, লবণ চাষী, তার উৎপাদিত পণ্যের মূল্য সঠিকভাবে পায় না, তখন আমি কর্মকর্তাদেরকে নির্দেশ দিলাম যে আপনারা বসে বের করেন কিভাবে আমরা কৃষকদেরকে তাদের উৎপাদিত পণ্যের মূল্য সঠিকভাবে দিতে পারে। ইনশাল্লাহ আগামী কিছুদিনের মধ্যে আমরা একটি দাম নির্ধারণ করব, একটি মূল্য নির্ধারণ করব, যাতে করে লবণ চাষিরা তাদের উৎপাদিত পণ্যের মূল্য পায়। প্রিয় ভাই বোনেরা, আজকে আপনাদের সামনে যেই বক্তব্যটি আমি উপস্থাপন করতে চাই, এই বক্তব্যটি আপনারা হয়তো এরই মধ্যে কিছু কিছু জেনেছেন, কিন্তু যেহেতু এই দেশের মালিক আপনারা, এই দেশের মালিক জনগণ, সেই জন্য জনগণের কতগুলো বিষয় জানার অধিকার রয়েছে। প্রিয় ভাই বোনেরা, 2 দিন আগে আমরা বাজেট উপস্থাপন করেছি, নিশ্চয়ই বাজেট দেখেছেন না? পত্রপত্রিকা, রেডিও, টেলিভিশনে তো আপনারা বাজেট দেখেছেন, শুনেছেন বাজেটের কথা। এই বাজেটে আমরা গত 2 দিন ধরে দেখলাম কিছু মানুষ যারা দেশ সম্পর্কে। দর্শক, এই ছিল সংবাদে। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ।